আমরা আজকে কথা বলবো vulnerable চিলড্রেন নিয়ে। যারা হচ্ছে আমরা প্রফেশনালি কাজ করি অথবা যারা প্যারেন্টস রয়েছেন তাদের সন্তান বা কাছের কেউ যদি এরকম হয় যে বাচ্চাটি আসলে মন খারাপ করছে, অনেক বেশি স্ট্রেস থাকছে, অনেক বেশি অ্যাংজাইটি থাকে, অনেক বেশি টেনশন করে, অনেক রাগ শোক করে, হ্যাঁ, তাহলে কিছু কিছু সাপোর্টিভ কিছু বিষয় আছে যে তারা সেই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য ওই যে বাচ্চাটিকে ডিল করা সহজ হবে, তাদের মনের যে জায়গাগুলোতে নিয়ে কাজ করতে খুব সহজ হবে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা আমার 3 নম্বর ভিডিও বাচ্চাদেরকে নিয়ে, যে বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করা বা তাদেরকে বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্টলি দেখতে হয়। তো আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। তো প্রথমে হলো যে স্ট্র্যাটেজিগুলো আমরা খেয়াল রাখবো, সেটা হলো প্রথমে হলো যে স্কুলের কিছু ডিমান্ড থাকে, সেই ডিমান্ডগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কী কী ডিমান্ড আছে। আমরা যখন কী করবো যে তাদের সাথে কথা বলবো তখন কিন্তু আমাদের চেঞ্জটা কি চাই, হ্যাঁ, কী ধরনের চেঞ্জ ভাই, তাদের ভিতর পার্থক্যটা কি আমরা দেখতে চাই, সেই জিনিসগুলো কিন্তু অ্যাওয়্যার হতে হবে। তারপর হলো কিছু বলা হয় যে তাদেরকে কিছু জিনিস শেখানো, সেটা হলো অ্যাসার্টিভনেসটা কীভাবে শেখাবো। অনেক সময় হয় যে এই যে অ্যাসার্টিভনেসটা কিন্তু আচরণের সাথে সংশ্লিষ্ট। আমরা যে আচরণ করি 3 ধরনের আচরণ করি, হয় পেসিভ থাকি অর্থাৎ একদম কথাই বলি না, নিজের মতো করেই থাকি, পছন্দ করি, অথবা এগ্রেসিভ হয়ে যাই, হ্যাঁ। আবার অনেক সময় কিন্তু আমরা অ্যাসার্টিভলি আমাদের মনের যে কষ্টগুলো বা ব্যথাগুলো বা মনের যে অভিব্যক্তি সেটা কিন্তু আমরা কমিউনিকেশনের মাধ্যমে প্রকাশ করি। সো তাদেরকে অ্যাসার্টিভ ওয়েতে আমরা কীভাবে শেখাতে পারি সেই জিনিসটি আমি আগে একটা ভিডিওতে রেখেছি। তারপর আমি একটু বলি যে এনবিসি মানে নন ভায়োলেন্ট কমিউনিকেশন, তাদেরকে অ্যাসার্টিভনেসটা শেখানো, যে যখন আমরা কথা বলবো তখন আমি কি কি দেখেছি, কোন জিনিসটা আমি অবজার্ভ করেছি সেই জিনিসটা বলবো, এবং ওইটা দেখে আমার ভিতরে একটা অনুভূতি হয়েছে সেটা কি, হ্যাঁ, হয়তো বা আমি কষ্ট লেগেছে সেই জিনিসটা আমি বলবো। তাহলে 4টা জিনিসের 2টো জিনিস এখানে হলো, একটা হলো অবজারভেশন, ফিলিং, তারপর নিড, আমি কি চাই সেটা আমি প্রকাশ করব, এবং রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা আমি চাইবো। তা অনেক সময় কী হয় যে বাচ্চাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়, হয়তো বা রাতে ঠিকমতো ঘুমাতে যায় না, সকালে যখন উঠে তখন হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে, স্কুলের সময় হয়ে গেছে, গাড়িতে চলে আসছে, হ্যাঁ, তখন কিন্তু ঠিকমতো হয় না। তো আবার অনেক সময় কী হয় যে রাতের বেলা পড়াশোনা করার ক্ষেত্রে হয়তো বা এখনই করবে, কিন্তু সন্ধ্যার পরে চা নাস্তা এগুলো খেতে খেতে সময় আর থাকে না। তারপরে কি হয় যে অল্প সময়ের ভিতরে ঘুমাতে যেতে হবে, সকালে উঠতে হবে, হ্যাঁ, এই চিন্তা করে অল্প সময়ের ভিতরে খুব একটা আউটপুট পেতে চায়। তো এই জিনিসটা কিন্তু না করে বরং যে টাইমটা থাকবে সেটাকে ভাগ করে কোন টাইমটা কীভাবে ব্যবহার করবে সেটা কিন্তু করা যেতে পারে, যেটাকে আমরা বলি প্রায়োরিটি সেটিং, হ্যাঁ। আবার কমিউনিকেশন স্কিলটাও তাদেরকে জানাতে হবে, এই যেমন এনবিসি বা অ্যাসার্টিভনেসের কথা বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। অনেক সময় বন্ধুবান্ধব কম থাকে বা সাপোর্ট গ্রুপ কম থাকে, সেই জিনিসগুলো কীভাবে বাড়ানো যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনার মাঝে একটু ব্রেক নেওয়া, বা অনেক দিন ধরে পড়াশোনা করতেছে একটু ব্রেক নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, হ্যাঁ, তাদের ভিতরে হয়তো বা কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি ভয় কাজ করে, হ্যাঁ, সেই ভয়টা নিয়ে সে টেনশন করে, বা অনেক সময় হয় কি বাবা মার কাছ থেকে বিভিন্ন রকমের রিয়াসুর হতে চায়, অনেক কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অবশ্যই যেই আমরা যতটুকু জানি বা যেইভাবে জানি সেটি আমরা বলবো, এবং যতটুকু যদি না জানি আমরা চেষ্টা করব তাদেরকে বলা যে হ্যাঁ আমি এতটুকুই জানি, তোমার যদি আরও ইনফরমেশন দরকার হয় তাহলে আমি জেনে তোমাকে জানাবো। এইভাবে পজিটিভ ওয়েতে যদি তাদেরকে ডিল করতে পারি তাদের কিন্তু খুব ভালো মেন্টাল যে স্টেজটা সেটা কিন্তু খুব ভালো থাকবে। কিছু কিছু বিহেভিয়ার প্যারেন্টসদের অ্যাভয়েড করা উচিত, হ্যাঁ। অনেক সময় হয় কি যে অনেক বেশি কাজ বাচ্চাকে সময় দিতে পারছে না, এই জিনিসটাকে কিছুটা কমিয়ে অন্তত বাচ্চার জন্য প্রতিদিন বাবার জন্য অন্তত 1 ঘন্টা সময় রাখুন, যেটা হলো প্রোডাক্টিভ টাইম, তাকেই দিবেন। হ্যাঁ, কোনো রকমের কম্পিটিশন করা যাবে না, সেটা হলো তার বন্ধুবান্ধবের সাথে অথবা তার অন্যান্য ভাই বোনের সাথে, হ্যাঁ। অনেক সময় কি হয়, অনেক সময় আমরা কম্পেয়ার করে ফেলি, হ্যাঁ, বা মনে হয় কি যে বাবা মা ওভার প্রোটেক্টিভ, কন্ট্রোল করার জন্য খুবই থাকে যে বাচ্চাকে কন্ট্রোল করতে হবে, বাচ্চাকে যদি ঠিকমতো মানুষ না করতে পারি তাহলে তো খুব বেশি বড় রকমের একটা ক্ষতি হয়ে যাবে। তো এই জিনিসগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। হেলিকপ্টার প্যারেন্টিং অনেক ক্ষেত্রে কিন্তু হয় যে বাচ্চাকে আমার মানুষ করব, এইভাবে মানুষ করব, হ্যাঁ, এইভাবেই আমার চলতে হবে, তার অন্যভাবে চলা যাবে না। এটা কিন্তু অবশ্যই শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস শিখাতে পারি, যেমন কুকিং, রাইটিং, ড্রয়িং, মিউজিক, পেটস, এক্সারসাইজ, বাথ, ক্লিনিং, অর্গানাইজেশন, এগুলো যেমন তাদের একটা কাজের জায়গা, তারা কিন্তু খুব ইন্টারেস্টিংলি করতে পারে, অনেক কিন্তু হবি হিসেবে জিনিসগুলো করে, এবং এই প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনের যে জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মনের জন্য খুব ভালো কাজ করে।
বেস্ট প্র্যাকটিসের জন্য কি করা দরকার, যে আমাদের বাচ্চাদের যে বাচ্চাদের যে আচরণের পরিবর্তনটা চাই সেই জিনিসটাকে আমাদের জানতে হবে। তাদের বন্ধুবান্ধব কারা, বা তারা যখন কথা বলে তখন কি আসলে কথাগুলো ধর কীরকম থাকে, হ্যাঁ, খুব বেশি বেশি কথা বলে না কম কথা বলে, তার কি সাপোর্ট চায় কিনা, এই জিনিসগুলো তাদেরকে বিভিন্ন রকম এডুকেশনাল সাইকো এডুকেশন দেওয়া যেতে পারে। হ্যাঁ, ফ্যামিলিতে যারা থাকে তারা কি বাবা মা ফ্যামিলি টাইম দেয় কিনা, ফ্যামিলির ভিতরে মজা বা একটা খুব ভালো একটা পরিবেশ আছে কিনা, সবাই অনেস্ট কিনা, এই জিনিসগুলো কিন্তু ভালো, হ্যাঁ, যদি প্র্যাকটিস করা হয়। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা কাজ করে, যারা হলো প্রফেশনালি এই বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে চায় তাদেরকে অবশ্যই নিজেদের টেক কেয়ার বা সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে হবে। সেটা কি হেলদি খাবার খাওয়া, ওয়েট একটা ব্যালেন্স রাখা, নিয়মিত এক্সারসাইজ করা, হ্যাঁ, তার গুরুত্বপূর্ণ যে রিলেশনশিপ সেটার জন্য পজিটিভ থাকে সেই জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, ফাইন্যান্স বা স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। হ্যাঁ, শুধুমাত্র হচ্ছে যে এমন যেন না হয় যে আমি এমনভাবে চলতেছি যেটা হলো আমার ইকোনমিক্যালি হচ্ছে যে ভালো, আমি ভালো একটা লাভবান হচ্ছে, তো আমরা অনেক বেশি আরও বেশি কাজ করছি, অনেক বেশি কাজ করছি, সেই জিনিসটা না করে যারা হচ্ছে যে এই প্রফেশনে থাকবেন তারা অবশ্যই একটু নিজের কেয়ারটাও কিন্তু এই সময়টা নেবেন। এটা সবচেয়ে ভালো একটা প্র্যাকটিস সবার ক্ষেত্রে হতে পারে, প্যারেন্টসদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। এখন আসেন ফ্যাক্টরস দ্যাট হেল্প প্রিভেন্ট স্ট্রেস, পজিটিভ প্রবলেম অ্যান্ড কোপিং স্কিল। হ্যাঁ, যেসব ফ্যাক্টরগুলো খুবই ভালো, যেটা স্ট্রেসকে কমায়, যেমন তাদেরকে খুব একটা সাপোর্টিভ রিলেশনশিপ তৈরি করে তার স্কুলে, পিয়ার গ্রুপে অথবা অন্যদের অ্যাডাল্টদের যাদের সাথে মিশে তাদের ক্ষেত্রে। হ্যাঁ, তাদের এক্সপেকটেশনগুলো আরও খুব ভালোভাবে জানা, হ্যাঁ, তাদের যে বিষয়গুলো তাদের যা দরকার বা যে জিনিসগুলোতে সে খুব বারবার ভুল করে সেই জিনিসগুলো পজিটিভ ওয়েতে তাদেরকে শেখানো। হ্যাঁ, তাদের একাডেমিক, সোশ্যাল, এক্সট্রা কারিকুলাম অ্যান্ড লাইফ স্কিলের ব্যাপারগুলোকে আরও বেশি ডেভেলপ করা। তারপর হলো যে পজিটিভ ডিসিপ্লিনের ব্যাপার রয়েছে, যে এইখানে তারা যেন তাদের যে ফিলিংগুলো ভালোভাবে শেয়ার করতে পারে, তাদের শারীরিক এবং মানসিকভাবে তো কতটুকু সেফ সেই জিনিসটাও ইনশিওর করতে হবে। তাদের খাওয়া দাওয়া পর্যাপ্ত পুষ্টি পাওয়া, হ্যাঁ, তারপর এক্সারসাইজ নিয়মিত করা, তারপর যখন রিল্যাক্সেশনের টাইম বা কোনো একটা মজার একটা সময়টাকে তারা যেন এনজয় করতে পারে সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। এই সময় পিতামাতারা অবশ্যই তাদের বিহেভিয়ারাল বা আচরণগত যে ব্যাপারগুলো থাকে বা আবেগীয় সেই বিষয়ে বেশি গুরুত্ব দেবে। অনেক সময় হয় যে তাদের ট্রাস্ট বিল্ড আপ করার জায়গাটা, হ্যাঁ, তার কীভাবে ট্রাস্টটা বিল্ড আপ করা যায় সেটাও দেখবে। তাদের বিভিন্ন জিনিসে বা তাদের অনুভূতিগুলো কী এবং সেটা যেন প্রকাশ করতে পারে সেই জিনিসগুলো একজন বাবা মা খুব ভালোভাবে খেয়াল রাখতে পারে, খেয়াল রাখা উচিত। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকমের ইমোশনাল রেসপন্স রয়েছে বা মডেল রয়েছে, আপনারা নেটে সার্চ দিলেও দেখতে পারবেন। তো সেই জিনিসগুলো সম্পর্কে তাদের অবগত করা বা শেখানো তাদেরকে। তারা যদি কোনো কষ্টে থাকে সেই কষ্টটা যেন বুঝতে পারে, বন্ধুবান্ধব বা শারীরিকভাবে মানসিকভাবে, হ্যাঁ, তার খাওয়া দাওয়া বা কোনো সমস্যা যদি তৈরি হয়, খুব খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে তারা যেন প্রকাশ করতে পারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন খুব বেশি স্ট্রেস আউট হয়ে যায় তখন কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকম কনসেন্ট্রেশন প্রবলেম হয়, হ্যাঁ, এবং তারা হয়তো বা তার খাওয়া দাওয়া, ইভেন ওয়াশরুমটা হয়তো বা বাথরুম তো ঠিক মতো হয় না, খুব বেশি অ্যাংজাইটিতে থাকে। হ্যাঁ, অনেক সময় পিয়ার গ্রুপ যা থাকে তাদের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। অনেক সময় ড্রাগ বা অ্যালকোহল প্রতি তারা একটা টান কাজ করে এবং তারা অ্যালকোহল বা ড্রাগটা নিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে যে তাদের প্রিভেন্টিং যে টেকনিকগুলো বা এই যে অ্যাংজাইটি হয় তা কী করা যায় সেই জিনিসটা যখন তারা নিজেরা করতে না পারে, পরবর্তীতে দেখা যায় এটা কিন্তু শো হয় যে বাবা মা বা অন্য যারা থাকে তাদের উপর দিয়ে। হ্যাঁ, বিভিন্ন রকমের কি হয় যে এই যে সিমটমগুলো অনেক সময় কি হয় যে তারা যখন কপ করতে পারে না, এই সাথে সাথে কিন্তু বাবা মারাও বিভিন্ন রকমের হচ্ছে যে কি হয় যে তারা স্ট্রেসে পড়ে, তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র বাচ্চারা না, বাবা মা তাদেরকেও কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়া দরকার হয়। অবশ্যই আমরা যারা তাদের সাথে কাজ করবো একটা খুব সুন্দর একটা কানেকশন তৈরি করতে হবে, যেখানে সে সিকিউর ফিল করবে, যেখানে সে মনে করবে যে তার কথাগুলো আমরা বা কেউ একজন শুনছে।
ওই এক কথা বারবারই আসতেছে যে তাদের ব্যালেন্সড একটা লাইফস্টাইল যেন তৈরি করতে পারে, খাওয়া দাওয়া তারা যেন রিল্যাক্সেশন টাইমটা ঠিক রাখতে পারে, ডেইলি রুটিনটা ঠিক রাখতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। তাদের কমফোর্ট জোন কোনটা সেই জিনিসটাই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারা রেগুলার বেড টাইম ঠিক মতো যায় কিনা, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ঘুমায় কিনা সেটা দেখতে হবে। তারা কমপক্ষে প্রতিদিন 2 ঘন্টা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কিনা, তারা কি কারো প্রতি লাভ শো করে কিনা, হাক বা কিসেস এই জিনিসগুলো আছে কিনা, হ্যাঁ, তারা কি একত্রে হাসে কিনা, খেলাধুলা করে কিনা। অনেক সময় তাদেরকে যদি আমরা দেখি যে খুব বেশি স্ট্রেস আউট, তখন কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারি যে তার কোনো পেইন হচ্ছে কিনা, তার শারীরিক অথবা মানসিক কোনো পেইন হচ্ছে কিনা। যেমন শারীরিক তার কোনো বুকে, মাথায় অথবা পেটে কোনো প্রবলেম সে ফিল করে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করতে পারি। বা আমরা তার কাছে কিন্তু জিজ্ঞেস করতে পারি যে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত, তুমি কি কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছ, তোমার কি রাগ হচ্ছে, এই জিনিসগুলো। যখন স্ট্রেস আউট হয়ে যাবে বাচ্চারা, আমরাও যারা প্যারেন্টস বা অন্য যারা থাকেন আশেপাশে, তারাও কিন্তু স্ট্রেস আউট না হয়ে বরং তাকে অবজার্ভ করা বা তাকে আস্তে আস্তে জিজ্ঞেস করা কী জন্য তার খুব বেশি চিন্তা হচ্ছে, এবং অবশ্যই তার কথাগুলো শুনবো কেয়ারফুলি। হ্যাঁ, এই জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে যে তার কথাগুলো যখন আমরা শুনবো তখন এইটা ভাববো না যে সে খুব মানে সিলি ব্যাপার নিয়ে হচ্ছে যে হয়তো খুবই স্ট্রেস আউট হচ্ছে, কারণ তার ক্যাপাবিলিটি আর অন্য বড় যারা থাকে তার ক্যাপাবিলিটি কিন্তু পার্থক্য থাকে, খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা হয় যে কিছু ক্ষেত্রে যে পয়েন্ট আউট করা ফিলিং ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হয়েছে আই গেস ইউ ফিল্ড ম্যাড হোয়েন ইউ আর নট চুজেন ফর দ্য স্কুল প্লে। হ্যাঁ, এই জিনিসটা কি, তাদেরকে বলা যে হ্যাঁ তুমি হয়তো নিজেকে পাগলের মতো মনে হয়েছে যখন তোমাকে স্কুলে খেলতে দেয়নি বা খুব বেশি স্ট্রেসে ছিলা। তো এই সময়টা কিন্তু এই যে ইমোশনে কিন্তু একটা নাম দিতে হয়, হ্যাঁ, যেটা যেন সে যেন প্রকাশ করতে পারে। অবশ্যই বাচ্চাদের স্ট্রেস আউট করার ক্ষেত্রে আমরা কখনোই জাজ করব না, কোনো রকমের অ্যাডভাইস দেব না, বা হয় না যে হ্যাঁ তুমি এখন একটু শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু আসলে তাদের জন্য ভালো হয় না। হ্যাঁ, আবার অনেক সময় বেশি বেশি প্রশ্ন করে, সেটাও ভালো না। অবশ্যই তার সাথে যখন যোগাযোগ করব বা এই যে একটা থেরাপিউটিক একটা একটা এনভায়রনমেন্ট তৈরি করব, আমরা রিস্টেট করতে পারি যে সে কী জন্য এই প্রবলেম ফেস করতেছে বা কী ধরনের তার মনটা খারাপ। অনেক সময় অনেক কথা শোনার পর একটু সামারাইজও করতে পারি, সব কথাগুলো শোনার পর একটু সামারাইজ করে কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স নিয়ে তাকে আবার ফিরিয়ে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তারপর তাকে বিভিন্ন রকম রিল্যাক্সেশন এক্সারসাইজ রয়েছে, ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি হয় যে মেডিটেশন, হ্যাঁ, সেই জিনিসগুলো তাকে শেখানো যেতে পারে। এবং এই যে ব্রিদিং এক্সারসাইজ আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন রকমের শ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ আপনারা পেয়ে যাবেন। সেই জিনিসগুলো আপনারা শুধু বাচ্চার ক্ষেত্রে না, আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। হয়তো অনেক সময় হয় কি যে একটা একটা ব্যাপার থাকে যে কিছু ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়, যে যেমন হচ্ছে যে একটু টাচ করা, হ্যাঁ, বা অনেক সময় হয় কি একত্রে হচ্ছে যে টিভি দেখতে গিয়ে, হ্যাঁ, একজনের সাথে যে একটা টাচ করে বা শুয়ে থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ওই সময়গুলোতে করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ বাচ্চারা কিন্তু টাচ ফিলিংটা অনেক সময় চায়, এই টাচটা কিন্তু একটা স্ট্রক তাদের জন্য, হ্যাঁ, যেটা তাদের একটা রিকগনিশন, একটা স্ট্রাকচার তৈরি করে ব্রেনের ভিতরে। তো অবশ্যই কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেমন টিভি বা কম্পিউটার, ভিডিও গেম যারা বেশি খেলে তাদেরকে এ থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, কোনো একটি কাজে ইনভলভ করা, হয়তো বা হাঁটা, হ্যাঁ, কোনো একটা পার্কে যাওয়া, এই কাজগুলো তাদেরকে অ্যাক্টিভ রাখা। হ্যাঁ, অনেক সময় মিউজিক শোনা সবাই মিলে, বা ড্যান্স পার্টিতে অ্যাটেন্ড করা, তাকে কিছু চয়েস দেওয়া, হ্যাঁ, যে সে কোনটা খাবে, সে কোথায় যাবে, হ্যাঁ, কোনটা তার ভালো লাগে, সে কী করতে চায়, বা আজকে সে কী খাবে, হ্যাঁ, আজকে কোন পোশাকটা সে পরবে, এই কোনো একটা সিদ্ধান্ত যদি নিতে হয় তখন তার কাছ থেকে কিন্তু ইনফরমেশন নেওয়া যেতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো কাজ করে। এছাড়াও এই যে বললাম যে বারবার যে তারা যেন স্ট্রেসগুলো শো করতে পারে, যেন বলতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাদেরকে ডিপ ব্রিদিং শেখাতে হবে, যেটা হলো তাদেরকে যখন স্ট্রেস আউট হবে তখন খুব বেশি হেল্প হবে। তারপর বলা হয় যে এড্রেসিং স্ট্রেসের ক্ষেত্রে যেটা বলা হয় যে স্টপ, লুক অ্যান্ড লিসেন। তারা খুব বেশি যখন স্ট্রেস হয় তখন তাদেরকে এই জিনিসটা শেখানো যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটু স্টপ করো, সব রকমের মাথা যে চিন্তা আছে সেই চিন্তাটা তুমি আপাতত করো না, চেষ্টা করো যে চিন্তাগুলো আমি করব না। তারপর আশেপাশে একটু তাকাও, দেখো এবং শোনো তুমি কি কি শুনতে পাচ্ছ। তো সে হয়তো স্ট্রেস আউট হচ্ছে, সে তার মুভমেন্টগুলো খুব দ্রুত চলছে,
তো এই সময় যে একটা পজ নিচ্ছে, এই পজ নেওয়ার সময় কিন্তু কি হয় যে ব্রেনের কিছু কেমিক্যাল কিন্তু একটা ব্যালেন্স চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে। হ্যাঁ, তো এটা করতে গেলে অবশ্যই যেটা করতে হবে যে পরিবেশটা ঠিক রাখতে হবে, যে সে যে পরিবেশে সে এই ধরনের একটা এক্সারসাইজ করবে কোন সময়টা সেটাও দেখতে হবে। হ্যাঁ, এই সময়টা যেন তারা একটা কানেকশন তৈরি করতে পারে যে কোনো কিছু দেখা এবং শোনার ভিতরে। তো এই যে দেখা শোনা এবং হচ্ছে যে দেখা শোনা এবং কোনো কিছু থামা, মানে অর্থাৎ হচ্ছে যে সে থেমে গেল, এরপর হচ্ছে যে সেই অ্যাক্টিভিটিটা করলো, এটা খুবই কাজ করে। অবশ্যই যদি চাইল্ড যদি রিফিউজ করে যে না আমি জিনিসটা করবো না, অবশ্যই সেটাকে কিন্তু মূল্যায়ন করতে হবে, অবশ্যই সেটা করতে হবে। তারা যদি একত্রে করতে চায় যে হ্যাঁ মজা আছে, হ্যাঁ, তখন কিন্তু একত্রে তারা মজা এই ব্যাপারগুলো নিতে পারে। কিছু জিনিস, কিছু জেনারেল টিপস থাকে, যেটা হলো যে স্ট্রেসের সময় অ্যাড্রেস করতে হয়। যেমন তাদের এক্সপেকটেশন সম্পর্কে কিন্তু তাদের যেমন সজাগ থাকতে হবে, কী ধরনের চেঞ্জ দরকার সেই জিনিসটাও কিন্তু হচ্ছে যে তাদেরকে তুলে ধরতে হবে, তারা যেন বুঝতে পারে তাদের জায়গা থেকে। হ্যাঁ, তারপর হলো যে অনেক সময় তারা যে চিন্তা থাকে, সেই চিন্তাটা কি কোনো ফিক্সড কোনো টাইমের সময় কিনা, অথবা তারা গেম, মুভি বা ইন্টারনেট নিয়ে সবসময় ইনভলভ থাকতে চায়। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা অতিরিক্ত না হয়ে যায়। হ্যাঁ, তারা যখন সিদ্ধান্ত নিবে, তাদেরকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, তারপর শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে অনেক কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে, অনেক কারিকুলামের বাইরে অনেক অ্যাক্টিভিটি থাকে। হ্যাঁ, সেই জিনিসগুলোকে তাকে কিন্তু ইনভলভ করতে পারি। তাদের স্ট্রেসগুলো তারা যেন নিজেরা মনিটর করতে পারে, সেই ধরনের একটা ফ্যাসিলিটেশন আমাদের করতে হবে। সাথে সাথে যেটা হয় যে যদি খুব বেশি প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই ফিজিশিয়ান, সাইকোলজিস্ট বা স্কুল কাউন্সিলরের শরণাপন্ন হওয়া খুবই দরকার। যারা কেয়ার করবে, এখন যারা হলো যে ওয়ার্কিং উইথ কেয়ার প্রোভাইডার, হ্যাঁ, যারা আশেপাশে থাকবে তাদের কাছ থেকে যেমন ইনফরমেশন নেওয়া যায়, তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে যে বাচ্চা কীভাবে রিয়াকশন করে। হ্যাঁ, আমাদের কাছে যখন আসে তখন কিন্তু যারা প্রোভাইডার থাকে, মানে তাকে যে দেখাশোনা করে, তারা তাকে হচ্ছে যে কীভাবে দেখে, তার সাথে কীভাবে রিয়াকশন করে, কীভাবে কথা কয়, এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। কাউন্সিলিং গাইডলাইন্স বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে সেটা হলো যে বলা হয় যে অ্যালাউ চিলড্রেন টাইম টু ফিল কমফোর্টেবল, তাদেরকে সময় দেওয়া, যেই সময়টা তাকে কমফোর্টেবল ফিল করবে। হ্যাঁ, অ্যাভয়েড সাডেন অর র্যাপিড অ্যাডভান্সেস, ব্রড স্মাইলস, এক্সটেন্ডেড আই কন্ট্যাক্ট অ্যান্ড আদার গেস্টার দ্যাট মে বি সিন অ্যাজ থ্রেটেনিং। হ্যাঁ, তারপর কি বলা হয়েছে যে টক টু দ্য প্যারেন্ট ইফ দ্য চাইল্ড ইজ ইনিশিয়ালি শাই। অনেক সময় বাচ্চারা আসে আমাদের কাছে লজ্জা বোধ করে, তখন কিন্তু তাদের প্যারেন্টদের সাথে কথা বলতে হবে। কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে যে যেই রকম ট্রানজিশন অবজেক্ট রয়েছে, যেমন পুতুল, পাপেট বা বিভিন্ন রকমের এনিমাল, যেগুলো নিয়ে তারা খুব বেশি ফিল করে বা যেগুলো নিয়ে তারা খেলতে পছন্দ করে, সেই জিনিসগুলো কিন্তু রাখা যেতে পারে। অনেক সময় তাদেরকে কথা বলতে দিতে হবে। হ্যাঁ, তারা যখন শান্ত থাকে তখন তাদেরকে খুব বেশি তাড়াহুড়ো দেওয়া যাবে না, তাদেরকে তাদের জায়গাটা বুঝতে হবে। কোনো রকম ডিরেকশন দিয়ে বা সাজেশন দিয়ে তাদেরকে বোঝানো সম্ভব হয় না। হ্যাঁ, আমরা যখন কথা বলবো অবশ্যই অনেস্ট থাকবো, তাদেরকে কমিউনিকেশন টেকনিকগুলো আমরা জানি, হ্যাঁ, যে অ্যাডভান্স লেভেলের টেকনিক অথবা মাইক্রো স্কিল যেগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করবো। তো হচ্ছে যে গাইডলাইনের ক্ষেত্রে আর যেটা বলা হয়েছে যে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে, যেখানে বাবা মামা যারা প্যারেন্টাল ফিগার থাকে তারা যেন টাইমটাকে খুব সুন্দরভাবে একত্রে এনজয় করতে পারে। হ্যাঁ, তাদের যে এক্সপ্রেশনগুলো বা আইডিয়াগুলো একে অপরকে শেয়ার করতে পারে, তাদের ভিতরে যে টলারেন্স লেভেলটা সেটা ঠিক রেখে একজন একজনকে প্রশংসা করা, রেসপেক্ট করা, প্রাইভেসিকে রেসপেক্ট করা, এটা কিন্তু খুবই ভালো একটা এক্সাম্পল হতে পারে তাদের জন্য। কমিউনিকেশনটা দেখতে হবে যে কমিউনিকেশনটা কীরকম, এবং যেটা বলা হয় যে তাদের কথাগুলো শোনা এবং সেই শোনাটা এরকম হবে যে অবশ্যই পোলাইটলি শুনতে হবে, কাম এবং ওপেন মাইন্ডেড হয়ে শিখতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা হয়তো অনেক কাজে ব্যস্ত থাকি, আমাদের মনটা খারাপ থাকে, কিন্তু তারপরও বাসাতে এসে যেন ক্রিটিসাইজ বা জাজিং এই ব্যাপারটা যেন না আসে বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে তারা যদি কোনো সময় বিরক্ত থাকে বা মনটা খারাপ থাকে, তারা কোন জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা থেকে আমরা নিজেদেরকে একটু বিরত রাখবো।
পেলে খুবই ভালো একটা টেকনিক, যারা পেলে থেরাপিস্ট তারা ব্যবহার করেন। এটা কিন্তু বাসাতেও যারা বাবা মা বা অন্য যারা থাকেন তারা বিভিন্ন রকমের পেলের সরঞ্জাম বা যেটা সে পছন্দ করে, হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস হচ্ছে যে বাসাতে রাখতে পারেন, যে সবাই মিলে এটা জিনিসটা খেলতে পারে। হ্যাঁ, দেখা যায় যে অতীতের যে ঘটনাগুলো, যেমন আমার বড় কি হয় যে বড় যারা ছিলেন বা মামা দাদা বা নানা, তারা কিন্তু এই যে খেলার ক্ষেত্রে কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ হতে হয়, এরকম কিন্তু খেলা তারা পছন্দ করতো, যেমন হাডুডু, ফুটবল, হ্যাঁ, এই জিনিসগুলো। বা বাসাতে বসে খেলা যায়, যেটা ব্রেন অ্যাক্টিভিটি বাড়ায়, হ্যাঁ, যেমন লুডো খেলা, দাবা খেলা, সেই জিনিসগুলো খেলতো। তো এইরকম কিছু খেলাধুলা কিন্তু, বা পাজেল খেলা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের শেখানো যেতে পারে। এবং এগুলো যেমন হচ্ছে যে যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান তারাও কিন্তু তাদের যে কাজের জায়গাতে রাখতে পারেন, আবার হচ্ছে যে বাসাতে এই বাচ্চাদের জন্য এই জিনিসগুলো রাখা সম্ভব হতে পারে। বাচ্চারা সবসময় কালারফুল জিনিসগুলো পছন্দ করে, সো এইরকম কিছু চয়েসদের ভিতর হতে পারে কোনো ঘড়ি, হ্যাঁ, বা বেল, হ্যাঁ, বা কোনো সিঙ্গিং আইটেম যেগুলো নিয়ে গান বাজনা করা যায় সেই রকম কিছু। হ্যাঁ, অবশ্যই যারা হচ্ছে যে একটু বড় থাকে তাদের কিন্তু গেমসে বা অন্যর ব্যাপারগুলো কিন্তু একটু আলাদা থাকে। তো অবশ্যই আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রফেশনাল রিলেশনশিপে যাব, অথবা বাবা মাও যদি তার সন্তানের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করতে চান, তা আপনারা খেয়াল রাখবেন যে যে একটা অ্যাসার্টিভনেস বা প্রফেশনাল যে একটা কী হয় যে একটা কমিউনিকেশন, সেই জিনিসটা যেন আপনার বাচ্চার সাথে থাকে। তারপর হলো খেলার ক্ষেত্রে আসলে কী কী জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন আপনি যদি একটা খেলার সামগ্রী নিয়ে আসলেন, এখন বাজারে বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র পাওয়া যায়, তো আপনারা কিন্তু অবশ্যই তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে এই জিনিসটা এইভাবে খেলে আসো আমরা সবাই মিলে খেলি। হ্যাঁ, ওই সময়টা তাকে কিন্তু বিভিন্ন রকমের বিষয় কিন্তু তার মিথস্ক্রিয়া হয় তার ব্রেনের ভিতরে। সো ওই সময়টা তার সাথে খুব ভালোভাবে কথা বললে বা একটা প্লেফুল একটা এনভায়রনমেন্ট থাকলে তাদের কিন্তু একটা একটা প্রোডাক্টিভ কিছু বিষয় কাজ করে তাদের ক্ষেত্রে। তারপর বলা হয়েছে যে সিলেক্টিং নন থ্রেটিং ওয়ার্ডস অর ফ্রেজ, আমরা যখন তার সাথে কথা বলবো অবশ্যই এমন কোনো কথা বলবো না যেটা থ্রেটেনিং বা যেটা হচ্ছে যে অনেক বেশি অ্যাডাল্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাদা দাদি বা যারা একটু মানে বেশি বয়স থাকে তারা তাদের নাতনির সাথে একটু অন্যরকম কথা বলে, যেটা হচ্ছে অ্যাডাল্ট থাকে, হ্যাঁ, বা অনেক সময় নেগেটিভ কথা বলে, যেগুলো হচ্ছে যে কি হয় যে অনেক বেশি হচ্ছে তাদের ভিতরে একটা ভয়ের কাজ করতে পারে, বা একটা সেক্সুয়ালি তাদের ভিতরে একটা ফিল বা ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা বাবা মা আছেন বা হচ্ছে যে আপনার সন্তানকে বা আপনার বাচ্চাকে হচ্ছে দেখাশোনা করেন, এই জিনিসগুলো খেয়াল রাখা খুবই জরুরি। যেটা হয় যে যখন খেলাধুলা করে তখন অনেক কিন্তু মেডিকেল আইটেমগুলো দিয়ে থাকেন, হ্যাঁ, তো এই জিনিসটার ভিতরে অনেক কিছু থাকে যে আসলে যে আপনার বাচ্চাটা কি আসলে মেডিকেল আইটেমটি পছন্দ করে, নাকি আসলে সে টিচার হতে চায় জন্য টিচারের যে অঙ্গভঙ্গি বা টিচারের যে সামগ্রী সেগুলো পছন্দ করে, হ্যাঁ, নাকি হচ্ছে যে কি বলে যে সে হয়তো ব্যবসা করবে, বাবাকে দেখেছে বা অন্যদের দেখেছে, হ্যাঁ, সেই ওই ব্যবসার সামগ্রীগুলো নিয়ে সে চিন্তা করে বা সেইগুলো নিয়ে খেলতে চায় কিনা, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন। কিছু ম্যাটেরিয়ালসের কথা বলা হয়েছে যে আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়, যে এখানে একটা লিস্ট আছে, সেই লিস্টগুলো আপনারা বাচ্চার ক্ষেত্রে আপনারা বাসাতে ব্যবহার করতে পারেন। এছাড়া বাচ্চাদেরকে নিয়ে যারা ডিল করবেন তারাও কিন্তু এই জিনিসগুলো রাখতে পারেন, হ্যাঁ, আপনি যেখানে কাজ করেন সেখানে। যদিও এখানে যে আইটেমগুলো আছে বেশিরভাগই হচ্ছে বাইরের কান্ট্রিতে পপুলার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা সবাই জানে যে আসলে কোন জিনিসগুলো তারা পছন্দ করে, হ্যাঁ, তো ওই জিনিসগুলো আপনার কালেকশনে রাখলে যেটা হবে যে তাদের সাথে যখন আমরা ডিল করব তখন কিন্তু এই প্লেফুল একটা এনভায়রনমেন্টের মাধ্যমে কিন্তু তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক, এবং তার সাথে সাথে তাদের যে থিমটা, হ্যাঁ, তাদের মনের অবস্থাটা, তার কি স্ট্রেস আউট হচ্ছে বা তাদের মনের অবস্থাটা এখন কি ভালো কি খারাপ, সেই জিনিসগুলো কিন্তু খুব সহজে বোঝা সম্ভব হবে। প্রে ম্যাটেরিয়ালস, যে ইমেজ আমি কিছু সংগ্রহ করেছিলাম, এই জিনিসগুলো রাখা যেতে পারে। এটা হলো এনগেজমেন্ট, অর্থাৎ তারা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করে, আর এই জিনিসগুলো হচ্ছে যে প্লে ম্যাটেরিয়ালস, হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা আঁকা ঝাঁকার ব্যাপারগুলো পছন্দ করে, সেই জিনিসগুলো রাখা যেতে পারে। হ্যাঁ, তারপর যে টুলসগুলো, ডক্টরের টুলসগুলো, হ্যাঁ, বা পুতুল, হ্যাঁ, বা বাসা বা পাজেল, হ্যাঁ, এই জিনিসগুলো তারা রাখা যেতে পারে। হ্যাঁ, পাজেলের এখানেই আছে, এই যে দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রিতেগুলো এটা বেশি থাকে যে তারা যখন রং করে, হ্যাঁ, তো এরকম একটা থাকে যে যেখানে সে হলো ওই বক্সের মতো, সেখানে এই যে রং করার মতোই হচ্ছে যে একটা দেয়াল থাকে, হ্যাঁ, সেই দেয়ালে তারা হলো খেলাধুলা করে।
যে কাজগুলো করা দরকার যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলবো, যদি প্রফেশনাল হই অবশ্যই তার কথাগুলো শুনবো এবং খুব কাম ভয়েস নিয়ে তাদের সাথে কথা বলবো, এবং তারা কথাগুলো যত বেশি শুনবো তত কিন্তু আর আমাদের ভিতরে একটা র্যাপো তৈরি হবে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে যদি অ্যাবিউসিভ কোনো ঘটনা হয় সেগুলো কিন্তু রেকর্ড রাখতে হয়, রাইটিং রিপোর্ট রাখতে হয় তাদের ভিতর থেকে। আমরা যদি বাচ্চাদেরকে হচ্ছে যে ডিল করতে যেয়ে কোনো রকমের ইস্যু ফিল করি বা কোনো রকম প্রবলেম ফিল করি, অবশ্যই আমাদের কিন্তু রেগুলার সুপারভিশন বা ফলো আপে থাকতে হবে। ডোন্টস হোয়েন মেকিং রিফারাল, কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে হয়তো বা আমার আয়ত্তে বা আমার এক্সপিরিয়েন্সের বেসিসে আমি এটা ডিল করতে পারবো না এই কেসটা, তখন কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন প্যানিক না হই। হ্যাঁ, কেউ অনেক বেশি প্রশ্ন করা, একটা ভুল তথ্য দেওয়া বা ভুলভাবে তাদেরকে বোঝানো, হ্যাঁ, ভুল আশ্বাস দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো না করে বরং হচ্ছে যে ওপেনলি কথা বলে যেটা বাস্তব সেটাই আমরা দেখাবো। তো এই ছিল মোটামুটি ভিডিওর ভিতরে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি হচ্ছে যে এই যে স্লাইডগুলো আছে সেখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আপনারা যদি পজ করে এই যে এইগুলো হচ্ছে যে স্লাইডগুলো দেখেন তখন কিন্তু আপনারা নিজেরাও অনেক কিছুতে ক্লিয়ার হতে পারবেন। আসলে এতগুলো স্লাইড যে আমি যদি বলতে থাকি, একটা স্লাইড হচ্ছে কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় নেওয়া দরকার, কিন্তু যার জন্য আমি একটু দ্রুত বলেছি। হ্যাঁ, যে কিছু জিনিস হয়তো আমি বললাম, তারপরেও আপনারা যদি স্লাইডগুলো দেখেন তাহলে আরও ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা মোটামুটি এখানেই ছিল। সবাইকে ধন্যবাদ জানাই।